নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ যুক্তিযুদ্ধ শুরু করব। কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় হয়ে গিয়েছে। কি রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বরের অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দেওয়া সংক্রান্ত মামলার রায়। কেন মামলা, কিসের জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, রায় কি হলো জানাবো আপনাদেরকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, যদি একটু বিস্তারিতভাবে জানাও আমাদের দর্শকদের জন্য। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে এই যে রাজনৈতিক ভাষণে তিনি ডিজে বক্তব্য রেখেছিলেন সেটা স্পষ্ট যে সেটা তারই বক্তব্য। এমনকি যিনি প্রথম অভিযোগ করেন তিনি যখন ইউটিউবে সেটি আপলোড করেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর বলে বলেন। তাহলে আলাদা করে কেন তাকে ডেকে পাঠানো হচ্ছে এই কণ্ঠস্বর নমুনার জন্য? যদিও আজকের আদালত এই বিষয়ে একেবারেই হস্তক্ষেপ করতে চায়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বারবার এই প্রশ্ন তুলেছেন যে একজন মামলাকারী যাকে অভিযুক্ত বলা হচ্ছে তিনি কি সত্যি এই প্রশ্ন তুলতে পারেন যে আদতে তার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। দুই, তদন্তকারী অফিসার যদি মনে করেন যে কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন রয়েছে তাহলে আদালত কোথাও গিয়ে বাধা দিতে পারে না। আর ঠিক এই কারণেই তাকে আলাদা করে কোনো রক্ষা কবচও দেওয়া হয়নি। একই সঙ্গে এই সংক্রান্ত মামলা অন্য একটি এজলাসে চলছে, তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি ছেড়ে দিয়েছেন। পরবর্তী সময় প্রধান বিচারপতি স্থির করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনার মামলাটি কোন বিচারপতি শুনবেন। অনির্বাণ, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত কণ্ঠস্বরের নমুনা দেবেন না এমন কোনো নির্দেশ বা এমন আবেদনের পক্ষে কোনো নির্দেশ আদালতের পক্ষ থেকে পেলেন, আদালতের কাছ থেকে পেলেন না? একেবারে অনির্বাণ, কার্যত বিপাকে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ বেশ কিছু মামলায়, যেমন বিদেশ যাত্রা হোক বা তৃণমূল কংগ্রেসের যে অ্যাসেট মামলা রয়েছে, কোনোটার ক্ষেত্রেই স্বস্তি পাওয়া যায়নি। একই সঙ্গে আজকের যেহেতু কণ্ঠস্বর নমুনার বিষয়টি ছিল, কোন রকম হস্তক্ষেপ না করার জন্য তার উপরে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই কণ্ঠস্বর নমুনার জন্য যদি তিনি যান তাকে রক্ষা কবচ দেওয়া হোক, সেই রক্ষা কবচও আদালত দেয়নি। কার্যত অনেকটাই বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা বলা যায়। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত থেকে কোনো রক্ষা কবচ পেলেন না। কিসের জন্য? না, তিনি তার কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন না। কোথায় দিতে যাওয়ার জন্য তাকে পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে? ডিজে মামলায়। মনে আছে নিশ্চয়ই সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? যদি মনে না থেকে থাকে তাহলে আরেকবার আপনাদেরকে যুক্তিযুদ্ধ শুরুতেই সেই বক্তব্যটা শুনিয়ে দিই, যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য পুলিশ ডেকেছিল, সেই বক্তব্য। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো স্টিয়ারিং নেই বোঝা যাচ্ছে। এই মামলাতেই তাকে ডাকা হয়েছিল কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁকে বসে বলেন যে আমি তো একবারও অস্বীকার করিনি যে আমার কণ্ঠস্বর নয়, তাহলে নমুনা নেওয়ার প্রয়োজন কোথায়? সেখানেই আদালত যাকে বলে হাঁকিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিকে। আমার সঙ্গে উপস্থিত এই মুহূর্তে দুজন অতিথি। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশেষজ্ঞ। শুরুতেই মণিশঙ্করবাবু, আপনার কাছে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই তার বিভিন্ন মামলার আর্জি ইত্যাদি, তার ধরনটা থাকে অনেকটা ওই পাঠার ইচ্ছে কালী পুজোর মতো। পাঠার যবে ইচ্ছে হবে আজকে বলি যাব, সেদিনকে কালী পুজোর দিন ঠিক হবে। সেরকম হয় না, ঠিক সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে মতো তদন্তও হয় না, তদন্তের গতি প্রকৃতিও ঠিক হয় না। কিন্তু তার এমন একটা আজব দাবির কারণ কি ছিল? তদন্ত হচ্ছে, তদন্তকারী অফিসার বা এজেন্সি ঠিক করবে তারা অভিযুক্তের কাছ থেকে তদন্তের স্বার্থে কি কি নমুনা নেবে বা নিতে পারে। সংবিধান বহির্ভূতভাবে কোনো নমুনা তার কাছ থেকে চাওয়া হয়নি। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আর্জির কারণ কি ছিল বলে আপনার মণিশঙ্করবাবু মনে হয়? ভিতরে অন্য কোনো ভয় আছে এই কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার ক্ষেত্রে? না, আমি একটা কথা বলছি, দেখুন, মানে ইনভেস্টিগেশনটা তো একটা প্রসেস আছে। আমি বলছি এই যে ডিজে বাজানোটা নিয়ে যে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা বলা হচ্ছে, অভিষেক ব্যানার্জি কিন্তু নিজে স্বীকারই করেছেন, সেগুলো বলেছেন এবং তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে আমি যেগুলো বলেছি সেটা যদি আমার কোনো দোষ হয় তাহলে অমিত শাহ যে উল্টো করে সোজা করে দেবো বলেছিল, কেন হবে না? ফলে উনি যে এটা বলেছেন এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপরও নমুনা সংগ্রহ কেন? নমুনা সংগ্রহ
না আমি একটা কোনো ইনভেস্টিগেশন করতে গেলে কেউ যদি ধরুন একটা মার্ডার কেস হয়েছে, আমি যদি গিয়ে বললাম যে না মার্ডারটা আমি করেছি আমাকেই শাস্তি দেওয়া হোক, কোন কিন্তু শাস্তি দেবে না, দেখবে যে সত্যি সত্যি কে করেছে, মানে ইনভেস্টিগেশন অফিসার যে সত্যি সত্যি কে করেছে তাকেই শাস্তিটা দেবে। ফলে যতই উনি নিজে বলুক না কেন এটা আমি বলেছি এবং উনি কেন বলেননি, কিন্তু ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নমুনা সংগ্রহটা করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আমার এখানে কিছু কথা আছে, ফলে যে এই যে এফআইআরটা করা হলো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একদম যথার্থই করা হয়েছে। এই ধরনের ঘটনা যদি কেউ বলে, হুমায়ুন কবিরকে নিয়ে আরও 2টো এফআইআর হয়েছে, কিন্তু আমি যেটা বারবার করে বলছিলাম, দেখুন একটা সরকার পাল্টে যাওয়াটা এটা কোনো দুঃখের বিষয় নয়, এবং এটা যারা হেরে গেছে তাদেরকেও অ্যাকসেপ্ট করানো উচিত গ্ল্যাডলি, যদি এটা ট্রান্সপারেন্ট ওয়েতে যদি ভোটটা হয়ে থাকে, ওটা নিয়ে বিতর্ক আলাদা আছে। কিন্তু যদি সত্যি সত্যি একটা দল হেরে যায়, সেটাও একদম মাথা পেতে হেরে যাওয়াটা নেওয়া, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং সেটাই গণতন্ত্রের পক্ষে একটা কাম্য। কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে 10 বছর ধরে যে অ্যালিগেশনগুলো নিয়ে আসা হচ্ছিল, কাকুর কণ্ঠস্বরটা মিলে গেলেই এটা হয়ে যাবে। ফলে আমি বলছি এই যে ডিজে বাজানোর ঘটনাটা অভিষেক ব্যানার্জি যদি না বলতো, বা এই যে ভোটের সময় যে বক্তৃতাগুলো দিয়েছে বা ভোট পরবর্তীকালে যেসব ঘটনাগুলো সামনে এসেছে, এই ঘটনাগুলো যদি সামনে না আসতো তাহলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কেস ছিল না। কারণ সেই ধরনের কেসগুলো তো আমরা আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনও দেখছি না, কাউকে বলতেও দেখছি না। ফলে এইটা এমন একটা জায়গায় চলে। এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিংলি বলছিলেন আপনি লয়ার হিসেবেই আপনার কাছে প্রশ্ন রাখছি, আমি কোনো সমর্থকের জায়গা থেকে রাখছি না। আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা এই যে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা যে তদন্তকারী সংস্থা, মানে এখানে যে পুলিশের কাছে আছে, রাজ্য পুলিশেরই কাছে আছে, তারা যদি একবার গ্রহণ করেন, ভবিষ্যতে পরে কখন, এই যে কাকুর কথা আপনি বলছিলেন, কথা প্রসঙ্গে এলো তাই আমি জিজ্ঞাসা করছি, কাকুর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে, মানে ওই ভয়েস রেকর্ডের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস রেকর্ড যদি মেলানো হয় বা স্যাম্পল যদি মেলানো হয়, মেলাতে চাওয়া হয়, কাকুরটা যেমন মিলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়টাও তো মিলতে হবে। ওই তদন্তকারী এজেন্সি অবভিয়াসলি সেটা এই রাজ্য সংস্থা নয়, ইডি বা সিবিআই, তারা যদি চায় রাজ্যের কাছ থেকে বা কোর্টের মাধ্যমে, যে আপনার কাছে তো আছেই, আদালতের কাছে তো আছেই একটা অলরেডি নমুনা রয়েছে, আমি শুধু মিলিয়ে দেখতে চাই বা পাঠাতে চাই, ওই নমুনাটাই আরেকবার পাঠাতে চাই, তাহলে তারা কি দিতে বাধ্য বা তারা কি চাইতে পারেন? না না, আমি অন্য অ্যাসপেক্টে বলছিলাম অনির্বাণ। আমি যে কথাটা বলছিলাম যে এই যে নমুনা সংগ্রহের ব্যাপার, মণিশঙ্কর বাবু জাস্ট এটা জিজ্ঞাসা করছি, মানে এক তদন্তকারী সংস্থা সেটা চাইতে পারেন এবং এই তদন্তকারী সংস্থাকে সেটা দিতে পারেন, এটা জাস্ট একটু ক্লিয়ার করে দিন, অ্যাজ এ লেম্যান ক্লিয়ার করে দিন আইনজীবী হিসেবে। ওইটা একটু ডিফিকাল্ট হতে পারে এই জন্যেই যে দেখবে কোনো পেনের কালি যদি প্রমাণ করতে হয় তাহলে বহু পুরনো হয়ে গেলে সেটা যত কষ্টকর হয়, ইনস্ট্যান্ট যদি হয় সেটাও খুব সহজে করা যায়। ফলে ওইটার সঙ্গে ম্যাচ করানোটা ইনস্ট্যান্ট যেটা বলেছে সেটার সঙ্গে হলে হয়তো গলার ভয়েসও তো অনেক সময় চেঞ্জ হয়, পরীক্ষা করে পাওয়া যাবেই, কিন্তু যেটা ইনস্ট্যান্ট হয় সেটা অনেকটা সহজ। আমার ওই কথাটাতে আমি আসছি না, আমি বলছি এই যে ঘটনাগুলো ঘটছে না, এই যে কিছুক্ষণ আগে শ্রাবন্তী বলছিল অভিষেক ব্যানার্জি আরো বিপাকে পড়েছে, আমি বলছি এইগুলো না একটা মানে একটা লেমেনের মতো কথা। আমি বলছি এই বিপাকে পড়েছিল কথাটা 10 বছর ধরেই শুনছি, কিন্তু কোনো বিপাক আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না, মানে এটা হাস্যকর হয়ে যাচ্ছে। ওনার যদি কণ্ঠস্বরটা ওরা না নেয়, নেওয়ার পরে কি কনসিকুয়েন্স হতে পারে সেটাই তো আমাদের কথা। কারণ আমি দেখেছিলাম যে মানে বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি বোম মারণ বলেছিল, কণ্ঠস্বর মিলে গেলেই বললো শাস্তি হয়ে যাবে, তারপরে বললো কণ্ঠস্বরটা নাকি মিলেইনি, ও তো নিজেই বলেছিল, সবাই আমরা শুনেছিলাম। অভিষেক ব্যানার্জি অ্যাডমিট করেছে যে এটা আমি বলেছি, তারপরেও কণ্ঠস্বরটা নেওয়ার কথা ভাবছে কেন? আর যদি ভাবা হয়েই থাকে কণ্ঠস্বরটা নিলেই যে বিশাল কিছু হয়ে যাবে সেই ব্যাপারটা হবে না। কথাটা হচ্ছে ওই কথাটার মধ্যে তার কি অফেন্স আছে, যদি ওই কথাটার মধ্যে তিনি একটা বড় অফেন্স করে থাকেন তাহলে শুভেন্দু অধিকারীরও অনেক বড় বড় অফেন্স হতে পারে, অমিত শাহরও অনেক বড় বড় অফেন্স হতে পারে। তাহলে আমি এটার জন্যই বলছি, আরেকবার বলছি, যেটা আজকে সাবজেক্ট ম্যাটার নয় তবুও আমি বলছি যে বিলগুলো আজকে বিধানসভায় আনার কথা হচ্ছে, আমি বারবার করেই বলছি আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সবার জন্যে নাকি এখন বিজেপির যারা আছে তারা মনে করছে সরকারটা এলো মানে এটা পুরো বিজেপির সরকার, মানে বিজেপির লোকেদের সরকার, সরকারটা তো একটা পশ্চিমবঙ্গ সরকার, এটা তো বিজেপি তৃণমূল কিছু নেই, আমার সরকার আপনার সরকার। একথা পরে আসছি, বিজেপির প্রতিনিধিকেও যোগ দিলে তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব আপনার কথা প্রসঙ্গে। আমি আজকের টপিকে আবার ফিরে আসি, আমার সঙ্গে চন্দন চট্টোপাধ্যায় সিপিএম এর পক্ষ থেকে তিনিও যোগ দিয়েছেন। চন্দনবাবু, আমি আপনার কাছ থেকেও বোঝার চেষ্টা করি, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে আপত্তিটা কেন? মণিশঙ্করবাবু যেভাবে বুঝিয়ে বললেন আইনজীবী হিসেবে, তাতে করে তো সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অতিরিক্ত কোনো সমস্যায় পড়ার কথা নয়, কিন্তু তবু তিনি বারবার ছুটে যাচ্ছেন ওই কণ্ঠস্বরের নমুনাটা দেওয়ার আগে, কারণটা কি? তিনি কি কিছু অ্যাপ্রিহেন্ড করছেন, আন্দাজ করছেন?
কারণটা হচ্ছে যে বহুদিন আগে ক্লাস 7-এর সংস্কৃত বইতে চাণক্য শ্লোকে পড়েছিলাম যে অতি দর্পে হতা লঙ্কা, অতি বানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ সর্বম অত্যন্ত গরিতম। ফলে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, কারণ অতিরিক্তভাবে তিনি গলায় ফাঁসির কথা বলতেন। যে কোনো জায়গায় বিনা প্রয়োজনে ধর্মতলায় হোক আর মাথা ভাঙায় হোক মঞ্চে দাঁড়িয়ে বলতেন গলায় ফাঁসি নিয়ে নেবো। এখন সেই গলাটাই চেপে ধরেছে, গলার কণ্ঠের স্বরটা চেয়েছে। তাতে তার এত কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে কেন? কণ্ঠ আমার রুদ্ধ আছে কি হচ্ছে কেন? তা তিনি যে কণ্ঠ দিয়ে বলেছিলেন যে ডিজে বাজাবো, যে কণ্ঠ দিয়ে বলেছিলেন বিরোধীদের খতম করব, যে কণ্ঠ দিয়ে বলেছিলেন মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখতে হবে, সেই কণ্ঠটা তার কি তার নয়, আইন সেটা দেখতে চায়। তাহলে যে বলেছিলেন ফাঁসির মঞ্চের জীবনের জয়গান গাইবেন এবং তিনি 1 পয়সা চুরি করে থাকলে ফাঁসির মঞ্চে উঠে যাবেন, পিডব্লিউডি কলকাতায় ধর্মতলায় প্যান্ডেলও করতে গেছিল সম্ভবত, সেখানে তার এত ভয় করছে কেন? আসল ভয়টা অনির্বাণ অন্য জায়গায়। আসল ভয়টা অন্য জায়গায়। আসল ভয়টা হচ্ছে কি জানো একটু শোনো প্লিজ, একবার একটুখানি ফাঁসির বক্তব্যটা শোনে, মানে কতটা অকুত ভয়ে সেই অর্থে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অকুত ভয় অভিষেক আজকে কোথায় নেমেছেন দেখুন, মানে আমি ভয়ের জায়গা থেকে বলছি, কোথায় নেমেছেন দেখুন, যার কোনো ভয়ই ছিল না কোনো কিছু বলতে, কোনো কিছু করতে, এবং ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে পড়তে, ফাঁসি কাটে ঝুলে যেতে তিনি একটা কণ্ঠস্বরের নমুনা দিতে গিয়ে কেঁপে যাচ্ছেন। আজকে বারবার আদালতে দৌড়াদৌড়ি করছেন। কি বলেছিলেন এই ফাঁসি চড়া সম্পর্কে? একটু আগে বলছিলেন চন্দ্রবাবু, শুনুন একবার। যে আমার বিরুদ্ধে যদি 10 পয়সার কোনো যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এই ছিল সেই অকুত ভয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নিজেই চলে যাবেন, হাসতে হাসতে ফাঁসি কাটে চলে যাবেন, এখানে কিচ্ছু করতে হবে না, পুলিশের কাছে গিয়ে শুধু কণ্ঠস্বরের নমুনাটা দেবেন। যেতে চাইছেন না চন্দনবাবু, কেন? আসলে কি জানেন, আমাদের বাংলার কেন গোটা ভারতবর্ষের একজন উজ্জ্বল রত্ন সঙ্গীত শিল্পী মান্না দে আমাদের পশ্চিমবাংলাতেই বাড়ি ছিল তার। তিনি তো গিয়ে গেছিলেন কাগজে লেখো নাম থাকবে না, পাথরে লেখো নাম থাকবে না, এনারা সব জায়গায় নাম লিখে বেরিয়েছিলেন। মায়ে বাথরুম মানে প্রণালীর সামনে পর্যন্ত অনুপ্রেরণা লাগিয়েছিলেন। আর আজকে কি দেখছি অনির্বাণ, আজকে সেই নাম তো বাদ দিন, বাড়ির গেট ঢাকার জন্য ভিউ কাটার ব্যবহার করতে হচ্ছে। একদিন যে নাম সকলকে জানিয়েছিলেন, আজকে সেই নাম মোছার জন্য ভিউ কাটার ব্যবহার করতে হচ্ছে। আসলে কেন জানেন, আপনারা যে এত বিতর্ক করছেন, এত কিছু ঘটছে নতুন সরকার আসার পর থেকে, কিন্তু মূল কারণটা ধরার চেষ্টা করেছেন যে এরা কেন এত কোটি কোটি টাকা দুর্নীতি করে কামিয়ে রেখেছিলেন এই আজকের দিনটার জন্য। ওরা কিন্তু জানতেন এমন দিন আসবে যেদিনকে ওদের নিজস্ব বডিগার্ড দিতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ, যেদিনকে ওদেরকে নিজের সমস্ত ব্যবস্থা নিজেদের করতে হবে, সরকার থাকবে না, পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, তাই তারা কোটি কোটি টাকা সাধারণ মানুষের থেকে মেরে রেখে দিয়েছিলেন। আজকে বুঝুন, শুধু তার নয়, আজকে আগাম হাইকোর্টে যেতে হচ্ছে তার পিএকে। অভিষেক ব্যানার্জি এত বড় বাঘ ভাল্লুক, তার পিএ পর্যন্ত হাইকোর্টে গিয়ে বলছেন আগাম জামিন দিন। জজ সাহেব অসুস্থ জজ সাহেবকে বাদ দিয়ে অন্য জজের ঘরে যাচ্ছেন, হুজুর আজকেই আমার শুনানি করুন। কেন এত প্রয়োজন পড়ে? আসলে মানুষের অনিষ্ট করেছেন, ফলে আজকে বুঝতে পারছেন যে তাকে বাঁচতে গেলে যদি কোর্ট বাঁচাতে পারে, কিন্তু বাঁচাতে পারবে না। আমি অধ্যাপক ঝন্টু পড়াইকের কাছে আসবো। অধ্যাপক ঝন্টু পড়াই, আপনি বলুন তো, আমি আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি। তার আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিছুটা ব্যঙ্গের সঙ্গে শ্লেষের সঙ্গেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ডিজে মন্তব্য, আজকে কণ্ঠস্বরের নমুনা দিতে না যাওয়া, বারবার আদালতের কাছে যাওয়া, আমাকে যেন যেতে না হয়, আমি দিতে চাই না। কেন? নিজে স্বীকার করছেন কিন্তু নমুনাটা দিতে চাইছেন না। আলাদা কিছু তো ধরা পড়বে না, যা নিজেই স্বীকার করেছেন তার নমুনা দিতে সমস্যা কোথায়? শ্রমিকবাবু কি বলছেন? একজন উত্তরাধিকারী বলেছিলেন বেলা 12টার পরে কিছু একটা হবে, আহ্বান জানিয়েছিলেন দয়া করে বেলা 12টা পর্যন্ত থাকুন কলকাতায়, ডিজে শোনাবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আমি বলেছিলাম সেদিনের বেশি দেরি নেই, যেদিন ওনাকেই প্রয়োজনে গ্রিন করিডোর করে দিলে হবে, আর গিয়ে বলবেন হায় পিত ক্ষমা করো মোরে, সন্তান তব আসিয়াছি তোমার ঘরে। বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত আমার সঙ্গে যোগ দিলেন এইমাত্র। প্রীতম, আপনাকে স্বাগত। আমি অধ্যাপক ঝন্টু পড়াইকের কাছে আসবো ভাবছিলাম। অধ্যাপক পড়াইকে আমি আপনাকেই জিজ্ঞাসা করি, তারপর আমি আসছি প্রীতমের কাছে। প্রীতম, একটু ধাতস্থ হন আগে, বোঝার চেষ্টা করুন পরিবেশটা। প্রীতম, আমরা এখান থেকে শুরু করেছিলাম হাসতে হাসতে ফাঁসি কাটে চলে যাওয়া দিয়ে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অভিষেক কিছুতেই একটা কণ্ঠস্বরের নমুনা দিতে পুলিশের কাছে যেতে চাইছেন না। আজও আদালতে গেছিলেন, ব্যর্থ হয়ে ফিরেছেন, কিন্তু কেন? এখানে আপত্তিটা কোথায়? অধ্যাপক ঝন্টু পড়াই, কি মনে হচ্ছে? না দেখো, সাহিত্যিক জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় লিখেছিলেন তলব করো জলের স্থলে, চোখের জলে নাকের জলে।
এই যে তলবে ভয়, চোখের জল চলে আসা, কেন জানো? অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে, কোনো অপরাধী কোথাও কোনো ক্লু রাখে না। অপরাধী উনি বলছেন আমার কণ্ঠস্বর আছে, আমি তো বলেছি, কিন্তু এই যে ক্লু তদন্তকারীর কাছে গেলে একটা ব্যাপ্তি, এই যে চন্দনদা বলছিল কোথায় না নাম রেখেছে যুবরাজ, কোথায় না বালুটা চুরি মানুষ, মধ্যবিত্ত মানুষ একটু বালু দিয়ে ঘরটা বানাবে, পাকা ঘর তো এখন সবারই একটু অভিলাষা, এক মানে ধন নেই মান নেই, একটুকু বাড়ি চেয়েছিল, মনটা তো তাই চায়। এই বাড়ির বালুটুকুর মধ্যেও ভাইপো নাম লিখেছে, মানে কোথার থেকে কোন কণ্ঠস্বর মিলে যাবে এই ভয়ে আমি বাবা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। সমস্যা কি জানো? আচ্ছা, আপনি এটা বলছেন তো আমি আপনাকে একবার সেই কালীঘাটের কাকুর কথাটা শোনাই। হ্যাঁ। অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, ওটা শোনাও, আমাদের শোনাও। স্মৃতি তো একটু তারপরে আমি দুর্বল। next আসছি। ভুলে টুলে যাই আমরা। কি বলেছিলেন তার সাহেব সম্পর্কে, কতটা কনফিডেন্ট ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, আজও আছেন কিনা জানি না। সময় বদলেছে, অকুত ভয় অভিষেক এখন পুলিশের কাছে ঘণ্টস্বরের নমুনা দিতে যেতে চান না। সুজয় কৃষ্ণ ভদ্র কি বলবেন আজকে জানি না, কিন্তু সেদিন কি বলেছিলেন একবার শুনুন। আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। সম্ভবত কাদা ছেটাতেই যাতে মান না পারে, বা ডিমটিমও হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই মুহূর্তে একটা শাটার গার্ড বসছে, যেখানে তার দরজার ভিতর দিয়ে বাইরে থেকে দেখা যাবে না ভিতরে কে চলাচল করছেন বা কি হচ্ছে ইত্যাদি, এরকম একটা গার্ড আজকে লাগানোর বন্দোবস্ত হয়েছে। সামনে থেকে অন্য অনেক গার্ড সরে গেছে, তো ফলে মানে সরকারি গার্ডগুলো আপাতত বেসরকারি গার্ড, নানা রকম গার্ডের দিকে নজর দিতে হচ্ছে, নানা রকম গার্ডের ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু অধ্যাপক ঝন্টু পড়াই, সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ইনকনফিডেন্স? ব্যাপারটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে তো অর্গানাইজড ক্রাইমকে সোশ্যালাইজ ফর্ম করে দিয়েছিলেন টিএমসি, বকলমে পিসিমণি, ঠিক আছে, ভুবনের মাসি, যদি ভালো করে বলেন। প্রশ্নটা হচ্ছে দেখো, এই যে অভিষেকের লাফালাফি, আইন জানে না তো। দেখো, কণ্ঠস্বর নমুনা সংগ্রহে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আছে, সেখানে বলা হচ্ছে যে রিতেশ সিনহা বনাম উত্তরপ্রদেশের মামলাটায় স্পষ্ট বলা হয়েছে এটা রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ যখন একটা ক্রিমিনাল অফেন্স বহু মানুষের স্বার্থকে বিঘ্নিত করে তখন সেখানে মৌলিক অধিকার বলে কিছু থাকে না। ফলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাইলে বাধ্য তাকে দিতে। উনি মৌলিক অধিকার নিয়ে দরজা খটখট করেছিল, আমার মৌলিক অধিকার হুজুর নষ্ট হয়ে গেছে। মৌলিক অধিকার, যে মানুষটি 15 বছরে হাজার হাজার মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে, একটা চর মেরেছিল বলে তার দলের সমর্থককে, তার রহস্য মৃত্যুটা আজ অবধি কেউ জানতে পারিনি, সেই মানুষটি আজকে মৌলিক অধিকারের প্রশ্নে হাইকোর্টে গেছে। আমি একটাই কথা বলছি, দেখো কালীঘাটের কাকু যখন এই স্টেটমেন্টটা দিয়েছিল সেদিন 4টি জেলায় 36 জনকে ক্যালকাটা হাইকোর্ট নজিরবিহীনভাবে ডেকেছিল এই অভিষেকের দুর্নীতি, টাকা সাইফুন, বিদেশে টাকা পাঠানো, ভিয়েতনাম টু কোথায় যেন ওই আমাদের সৌদি, মানে কথিত আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেলেও ওই ইয়ে দিয়ে যেত, ওই যে কি নাম যেন আমাদের দুবাই হয়ে যেত, উত্তরবঙ্গে গেলেও দুবাই হয়ে যেত। প্রশ্ন হলো গোপাল দলপতি, বিভাস অধিকারী, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, চন্দন মণ্ডল মানে শতরঞ্জন যাকে বলা হয়, এরা কার নাম তুলেছিল? এগুলো সব একে একে মিলবে। তাই মৌলিক অধিকারের প্রশ্নে মৌলিক অধিকার খর্বকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, কিন্তু ভুলে গেছেন আর্টিকেল 23 অনুচ্ছেদটায় স্পষ্ট বলা আছে দোষারোপ থেকে সুরক্ষা মাননীয় সুপ্রিম কোর্ট দেয় না। বেশ, আমি মণিচক্র বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে প্রীতম আমার সঙ্গে যোগ দিয়েছেন। প্রীতম, অবশ্যই পুলিশের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো না, পুলিশের তদন্ত কাকে লাগবে কেন লাগবে পুলিশ ঠিক করবে, এ নিয়ে সত্যি আমাদের কারোর কিছু বলার থাকে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার ক্ষেত্রে এত সমস্যা কেন বলে মনে হয়? এত আটকাচ্ছেন কেন? এত বারবার আদালতে দৌড়চ্ছেন কেন? আসলে জানো তো, এই কথাগুলো বলতে গেলে না আমার একজনের কথা খুব মনে পড়ছে। তিনি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি না একটা সময় বলেছিলেন যে আমি ওই হেলিকপ্টারে টপকানো নেতা নই, আমি সিঁড়ি ভাঙতে একটা জায়গায় এসেছি। আচ্ছা, পলিটিক্সে অনির্বাণ, তুমি যখনই দেখবে এই যত রকম এই নেপোটিস্ট ক্রিড আছে পুরো ভারতবর্ষে, তাদের পুরো সিস্টেমটাই এটা। পুরো সব জায়গায় এই ডেমোক্রেসিটাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে না, ওই নেপোটাইজড ক্রিড
যত আছে সব ভারতবর্ষে, তার মানে উচ্চস্থ উদাহরণ হচ্ছে এই অভিষেক ব্যানার্জি নিজে। উনি শুধু তো উনি না, উনি এই করতে গিয়ে এবং মমতা ব্যানার্জি ওনাকে মানে কি স্নেহ করে, অথচ মমতা ব্যানার্জি নিজেরই ভুল করে বা ইচ্ছে করেই হয়তো আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, তাতে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে উনি নিজেকে যুবরাজ বলেন, অথচ সবচেয়ে বেশি যেটা ক্ষতি করেছে তা হচ্ছে যুব সমাজে। আজকে তুমি বলো না পশ্চিমবঙ্গের যুব সমাজের এত মানে তোমার ট্যাক্সের টাকা খরচা করে 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 এরা তোমার মানে যে মৌলিক অধিকারের জন্য নাকি উনি কোর্টে গেছেন, অথচ এই চাকরির অধিকার থেকে বঞ্চিত করার জন্য, ডিএর অধিকার থেকে বঞ্চিত করার জন্য তোমার ট্যাক্সের টাকা খরচা করে করে শুধু অভিষেক বাবুর যেন তহবিল ভরে থাকে, সেই জন্য বারবার সুপ্রিম কোর্টে গেছে। তো আজকে দেখুন, আজকে মানে উনি শুধু নিজের ক্ষতি করেননি, উনি তো নিজের ক্ষতি করেন না করেন উনি চলে যাক, কিন্তু উনি যেইভাবে আজকে বাংলার ক্ষতি করে দিয়েছেন সেটার কথাটা বাংলার মানুষকে ভাবতে হবে। এবং আজকে যে ওই মানে মানে পলিটিক্সটা যে মানে শুধুমাত্র আপনার এই আমাদের প্রধানমন্ত্রী বলেন না সবসময় যে পলিটিক্সটা শুধুমাত্র আমাদেরকে সেবার জন্য, এই সেবার শুধু পলিটিক্স, সেটার থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম, বাংলার মানুষ দূরে সরে গেছিল, সেখান থেকে আজকে সেটা জায়গা ফিরে এসে আইনের শাসন হবে। উনি কেন, ওনার ওই যেটা বলছিল ওনার সাহেব টাইপ সবার কণ্ঠস্বর হবে। এবং আমি তোমাকে বলছি পশ্চিমবঙ্গে এমন কোনো দুর্নীতি নেই যার সাথে অভিষেক ব্যানার্জি নেই। আমি মণিশঙ্কর বাবুর কাছে আরেকবার যাবো। মণিশঙ্কর বাবু, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না এটা আপনারা বলতে পারবেন, আপনারা লয়ার, আপনারা অনেক রকমের ক্লায়েন্ট ডিল করেন, সব রকম ক্লায়েন্টের মামলা নেওয়াটাই পেশাগতভাবে আপনাদের কাজ, কর্তব্য, সেটা আপনারা নেন, সেই সূত্রে আপনাদের অনেক অভিজ্ঞতাও হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও মনে হয় যে অবচেতন একটা কাজ করছে, যে আরেকটা পুরনো মামলা আছে, একটা স্যাম্পেলের কেস আছে, এই স্যাম্পেলটা মেলাবে না তো, এরকম কিছু কাজ করছে কি মনে? নাহলে বারবার নিজেই বলছেন আমি স্বীকার করেছি, এটা আমারই গলা, তাহলে আবার যেতে এত আপত্তি কিসে? দেখো, মামলাটা শুধুমাত্র কণ্ঠস্বর নির্ণয় নির্বাণ। আমি বলছি যে আমি একজন আইনজীবী হিসেবে কথা বলছি, তো এখানে প্রীতম যেটা বলছে বা ঝন্টু বড়াই যেটা বলছে বা চন্দনদা যেটা বলছে যে কেউ যদি দোষ করে থাকুক তার শাস্তি হয়, তার বিরুদ্ধে কিন্তু আমি কথা বলছি না। মানে ডিবেটটা এরকম হচ্ছে না যে ঝন্টু বড়াই যেটাই বলবে আমি তার সেটা বিরুদ্ধে বলছি, কিন্তু একটা জিনিস মনে করে দিতে চাই, ঝন্টু যেরকম বলছে যে অভিষেকের অফেন্সগুলো, এই যে এডুকেশন নিয়ে অফেন্সগুলো পরপর বলে যাচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে অভিষেকের যে অফেন্সগুলো নিয়ে আলোচনা সেটা 10 বছর আগের থেকে শুরু হয়েছে, এবং মানে চাকরি সংক্রান্ত মামলা অনেক দিন আগের থেকে শুরু হয়েছে। আমি বলছি সেই সব মামলাগুলোর তদন্ত করছিল সিবিআই, ইডি, সেই মামলাগুলোর একটাও আমরা দেখতে পেলাম না যেখানে অভিষেককে কনভিক্ট করতে পারলাম। আমি কিন্তু অভিষেকের পক্ষে বলছি না, ও যদি দোষ করেছে কেন করেছে, অভিষেকের বিরুদ্ধে কেন সিবিআই ইডি যাচ্ছে, এফআইআর করেছে, তা নয়। আমি বলছি সেগুলো একটাও কিন্তু প্রমাণ হয়নি। তাহলে যেটা আমি একটা মুখে বলেছি সেইটা নিয়ে এত হইচই হচ্ছে, সেটা শাস্তিটাও যে কতটুকু আছে সেটাও যদি যারা প্যানেলে আছে বলে দেয় তাহলে আমিও কিছুটা শিখবো। তার থেকেও বড় বড় ইস্যু, বড় বড় অফেন্স এরা আলোচনা হয়েছে দিনের পর দিন টিভিতে, সেইগুলোর একটাও আমরা আজ পর্যন্ত কোনো কনক্লুশন পারে কমপ্লিট দেখতে পাইনি। ফলে আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইডি সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কোনোটাতেই তো মানে এগুলো কোনোটা তো মানুষ খুন নয়, এই কোনোটাতেই ফাঁসি হয় না, মানে না কোনোটাতে মৃত্যুদণ্ড হয় না। উনি যে বারবার করে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি চলে যাব, উনি কি বাই এনি চান্স স্বপ্নে নিজেকে বিপ্লবীদের সঙ্গে তুলনা করতেন? ক্ষুদিরাম ভাবতেন নিজেকে? আমি জিজ্ঞাসা করছি, মানে ওইরকম সম্মানীয় কেউ, একবার ভাবুন মণিশঙ্কর বাবু, ওইরকম সম্মানীয় কিছু নিজেকে, আমি কেন জিজ্ঞাসা করছি, ওরকম সম্মানীয় কেউ যদি নিজেকে মনে না করে তাহলে এটা ভাবতে পারে সরকার তার মতো মানে তিনি যদি ওই মামলাগুলোতে ক্রিমিনাল প্রমাণিত হন তাহলে কি মামলা বলুন তো? লোকের চাকরি চুরি, পেটে লাথি মারার মামলা, পেটের ভাত চুরির মামলা, সেই মামলাতে যে অভিযুক্ত হবে তার জন্য সরকার সুন্দর করে মঞ্চ বানিয়ে দেবে, সে হাসতে হাসতে গিয়ে ফাঁসি কাটে আমায় একটু জায়গা দাও গো বলে, অথবা কি যেন গানটা ছিল, ক্ষুদিরাম যে গান গাইতে গাইতে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে, ওরকম গান গাইতে গাইতে যাবেন। না এটা কি হয়? এটা নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড প্লে করতো। উনি বোধহয় বিপ্লবী, উনি বোধহয় দেশকে স্বাধীনতার যুদ্ধে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার সাহেবদের বাঁধা মঞ্চে ওনার ফাঁসি হবে। কেউ ভাবতে পারে চাকরি চুরির মামলায় ফাঁসি হবে? বলতেন কেন? আপনি শুনেছেন কোন চুরির মামলায় আজ পর্যন্ত, এমনকি বিজয় মাল্যও দেশে ফিরলেও ফাঁসি হবে না? যে আমাদের দেশে যে সংবিধান অনুযায়ী শাস্তি আছে তাতে ফাঁসি কোনোভাবে হবে না। তাহলে মণিশঙ্কর বাবু উনি বলতেন কেন চোরের মায়ের বড় গলা, নাকি ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি?
আমি বলছি যারা ইনভেস্টিগেশন করছে বা যারা আজকে অভিষেকের বিরুদ্ধে এই মামলাগুলো নিয়ে কথা বলছে, তারা কি এইগুলো দিনের পর দিন যাতে ডিবেট হতে পারে তার জন্য জিয়ে রেখেছে? আমার জানা নেই। মানে এই আলোচনা হচ্ছে, তো আলোচনাটা শেষ হয়ে যাবে যদি ওর ফাঁসি হয়ে যায় বা জেল হয়ে যায়, সেটা কি ডিবেট করার জন্য? আরে ভাই দিতে দেননি, ওই আপনার উডবান ওয়ার্ডকে দখল করে রেখেছিলেন, শেষ পর্যন্ত উডবান ওয়ার্ডে জায়গা নেই দেখে সেজন্য আমি বলছি আজকে তো বিজেপি সরকার চলে এসেছে, দিয়েছিল স্টেট পাওয়ারের সাথে আজকে তো কেন্দ্র। আচ্ছা, একটা প্রশ্ন চন্দনবাবু করতে চান। মণিশঙ্কর বাবু, কলতান দাশগুপ্ত আমি বলে একজন আমাদের যুব নেতা, তাকে যখন অভয়ার আন্দোলন হচ্ছিল আপনার মনে পড়ে? আপনার মনে পড়ে কলতানের বাড়িতে তখন কলতানের সন্তান সম্ভবা স্ত্রী 14 দিন তাকে জেলে আটকে রেখেছিলেন। এই কণ্ঠ পরীক্ষা কি না ফোনে একটা দাদুর কথা উঠেছিল। আর আজকে পেছিয়ে যাচ্ছেন কেন? আজকে এই অভিষেক ব্যানার্জি পেছিয়ে যাচ্ছেন কেন? সেদিন বিরোধীদেরকে জেলের মধ্যে ভরেছিলেন কলতানের কণ্ঠস্বরের জন্য। কলতানের সন্তান সম্ভবা স্ত্রী বাড়িতে অপেক্ষা করেছিল অভয়া আন্দোলনের জন্য। আর আজকে আপনারা নানান গল্প পাচ্ছেন, ফাঁসির মঞ্চ দেখাচ্ছেন। ডিমের দাম 8 টাকায় পৌঁছে দিয়েছেন আপনারা। ডিমের দাম 8 টাকায় পৌঁছেছেন এই কারণের জন্য। ডিমের দাম 8 টাকায় পৌঁছেছে। মণিশঙ্কর বাবু উত্তর। একজন উদাসীন, একজন ক্ষোভ যার কিছু পাওয়া নেই, যার কোনো আশা নেই, তারা একটা আনপার্লামেন্টারি কথা বলছে। আপনি আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করছেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি যে দিনের পর দিন কি আমরা এগুলো আলোচনা করার জন্য এগুলো কোনো কনক্লুশন হচ্ছে না? মানে এগুলো চলবে কখন? সেদিন লয়ার হিসেবে আপনি কি বলেছিলেন? সব সময় সেদিন লয়ার হিসেবে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে কলতান দাশগুপ্তকে যখন ডেকে পাঠানো হয়েছিল আপনি ডিফেন্ড করেননি। আজকে কেন ডিফেন্ড করতে যাচ্ছেন? আপনাকে কি ডিফেন্ড করছি আর কাকে ডিফেন্ড করছি? আমি বলছি যে এই মামলাগুলো কি জিয়ে থাকবে না এরকম আলোচনার জন্য জিয়ে থাকবে? বেশ, বাবুকে কিছু বলতে চাইছিলেন অধ্যাপক ঝন্টু পাড়ায়, প্লিজ। মণিশঙ্কর বাবু, সত্যি তো ইডি সিবিআই ব্যর্থ হয়েছে, লেট করেছে অভিষেকের বিষয়ে। তাহলে একটু তথ্য দেখুন কেন লেটটা করেছে। আপনি জানেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর 26 অক্টোবর 2023 সালে নেওয়ার কথা ছিল। সেদিন হাইকোর্টের পারমিশনের পরেও এমএসভিপি ডক্টর পীযূষ কুমার রায়ের কারসাজিতে এসএসকেএমে তাকে ভর্তি নেওয়া হয়। সেদিন সরকারের প্রত্যক্ষ মদতে তাকে ভর্তি নিয়ে কণ্ঠস্বরের নমুনা বাতিল করা হয়। কোন কালীঘাটের কাকু? যিনি অভিষেকে মালিক বলেছিল, সাহেব বলেছিল, সেই ভদ্রলোক যে 2016 সালে নারদা স্ট্রিং অপারেশনে যাকে দেখা গেছিল, সেই ভদ্রলোক যে 2011 সালে সদ্য ক্ষমতায় আসা সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি যে প্রার্থী হয়েছিল তার ড্যামি ক্যান্ডিডেট হয়েছিল। এবং এই ড্যামি ক্যান্ডিডেট আমরা জানি মেন স্ট্রিম পলিটিক্সে ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ভোটটাকে কন্ট্রোল করার একটা খেলা চলে। তাহলে খেলাটা চলেছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কালীঘাটের কাকু অপরাধী, তারও যোগসাজশ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ কালীঘাটের কাকুর সাথে অভিষেক এবং মমতা যে একটা মানে ট্রায়াঙ্গেল সিরিজ তৈরি করেছিল দুর্নীতির, সেটা প্রতিষ্ঠিত। দ্বিতীয়, আপনি খেয়াল করুন আপনারা কিভাবে তদন্তকে হ্যাম্পার করে এদেরকে জেলে ঢুকাতে দেননি, ইডি সিবিআইয়ের কাজকে ব্যাহত করেছেন। আপনি জানেন সারদা কাণ্ডে মনন মিত্র 324 দিনের বন্দি দশার মধ্যে সিবিআই হেফাজত এবং জেলে ছিল মাত্র 3 সপ্তাহ। বাকিটা রেখেছিল কোথায়? এসএসকেএম এর উডবানে। যে এসএসকেএম এর ডাক্তার, এসএসকেএম এর ডাক্তারও মণিশঙ্কর বাবুর কাছে উত্তর নেই। তাহলে মণিশঙ্কর বাবু বক্তব্যটা আসছে এখানেই, কেন বারবার এই যোগসূত্রটা কথা আমরা আসছি যে সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকুর যতটা আপত্তি ছিল কণ্ঠস্বরের নমুনা দিতে, তার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক ততটাই আপত্তি। যদিও মামলা দুটো আলাদা, কিন্তু আসলে কথোপকথন নাকি ওই দুজনেরই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত বছর পরেও 3 বছরের ব্যবধানেও এই আপত্তি জিয়ে থাকার কারণটা কি তাহলে এই আসলে এই কথাটা বারবার এই কারণে আসছে? মণিশঙ্কর বাবু, আমি প্রথমেই বলছি যে আমি কেউ যদি দোষ করে তাকে ডিফেন্ড করার জন্য আমি কিছু বলছি না। আমি বলছি যে আমার বারবার সঙ্গে বলছেন, আপনার প্রশ্ন কথা তুলছেন হচ্ছে যে মামলাগুলো এই কি কথাটার জিয়ে থাকবে? কণ্ঠস্বর একটা মামলা তো জিয়ে আছে একজনের কণ্ঠস্বরের নমুনা না দেওয়ার জন্য। আমি বলছি আরে দাদা, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ যেটা ঝন্টু বড়াইরা করেন
সাধারণ মানুষ করেন, গরু, বালি, কয়লা, এডুকেশন, টাকা, সোনা পাচার, মানে মাল্টিপল। আমি বলছি একটা তাই সুজিত বসুকে তো আগে ইডি ডেকে নিয়ে এসেছিল, আজকে তো সব্যসাচী তো গ্রেপ্তার হলো, আজকে কতগুলো প্রাইম টাইমে কতটা সময় খেয়েছে শৈজাল কাণ্ডে, তাহলে সেই শৈজাল কাণ্ডের তো প্রতিদিন এখানে হাজিরা দিল। আমরা তো দেখতে চাই, অফেন্সটা দেখতে চাই, সাজাটা চাই, কিন্তু প্রতিদিন এরকম প্রাইম টাইমে এরকম একটা আলোচনা হবে প্রতিদিন, কিন্তু তার কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। আমি বলছি সুজিত বোসকে তো অ্যারেস্ট করা হলো, আমি বলছি যারা 2 টাকা 5 টাকা খেয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হলো, তাহলে তার থেকেও যদি বড় অভিষেক কিছু করে থাকে তাকে তো অ্যারেস্ট করা হয়নি আজ পর্যন্ত। তার মানে কি ঝন্টু বড়াইরা বলবেন তারপরে অ্যারেস্ট করবেন নাকি, নাকি বলবেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি না তো। হুল দিবসে পশ্চিমবঙ্গ সরকার এবং নরেন্দ্র মোদীর লেড ইন্ডিয়ান সরকার আমরা আদিবাসীদের জন্য কি করে এগুলো নিয়ে ডিবেট করতে হবে, কিন্তু যারা এই আদিবাসীদের ন্যায্য সবকিছু মৌলিক অধিকার, ঘর বাড়ি, জল জঙ্গল জমিন চুরি করে নিল, তাদের কথা হবে না? আলবাত হবে। যতদিন এই আপনারা বলুন না, এই কাকু 5 বার কন্ট্রোল দিল না, আর 100% কাকুর সাথে লিপসন মাউন্সে এই অভিষেক বাবু নিজে ছিলেন, উনি কোথা থেকে বেরিয়ে যাবেন? উনি কেন দিতে পারবেন না? উনি তো বিশাল বড় মানুষ, উনি তো বাসের উপর দাঁড়িয়ে লেকচার মারতো টিভি সিনেমা স্টাইলে। মণিশঙ্কর বাবু কিছু বলছে, মণিশঙ্কর বাবু বলুন। আরে আমি বলছি যদি চাকরি দিয়ে যদি চাকরি বিক্রি হয় টাকা নিয়ে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কতজন আছে আপনি না হয়েছে তো 100%। কারা কারা যুক্ত আপনি দেখাতে পারবেন? আপনি টিভি দেখে বলছেন অভিষেক ব্যানার্জি একা যুক্ত, আর আমি বলছি বিজেপির কতজন আছে আপনি জানেন এটার সঙ্গে যুক্ত? আজকে রাকেশ সিং, আমি নাম করে বলছি, আপনি রাকেশ সিং কত চাকরির টাকা নিয়েছে, প্রতিদিন যাচ্ছিল সুপ্রিম কোর্টে আটকানোর জন্য। আমি নাম করে বলছি তো, আমি নাম করে একজনে বলছি কতগুলো লোকের টাকা নিয়েছে রাকেশ সিং। মণিশঙ্কর বাবু, আমি জোর গলায় বলছি আপনাকে, আপনি যেমন বারবার বলছেন হয়েছে তো বটে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত কিনা, তাহলে কি ধরে নেবো নো ওয়ান কিল জেসিকার মতো এতগুলো চাকরি চুরি হয়েছে কিন্তু কেউ চুরি করেনি? এটা তো আমরা সবাইকে চাই সবাই জেলে যাক, সবাই উপযুক্ত চাকরি চুরির মূল অভিযুক্ত তারা দুজন 3 বছর সময়ের ব্যবধানে, খুব অদ্ভুত ভাবে 3 বছর সময়ের ব্যবধানে দুজনেই কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, নাহলে আদালতে চলে যাচ্ছে। কাকতালীয় মনে হয় আপনার? না না, আবার আরে শুভেন্দু অধিকারী 2021-এ বিজেপি জয়েন করেছে, চাকরি চুরির মামলা 2021-এর আগের থেকে এই অ্যালিগেশন গুলো আছে। আপনি একদম পুরোপুরি একদম নিরপেক্ষভাবে তদন্তটা করুন, কত বড় দম আছে দেখবো। আমরা তো চাই অভিষেকেরও ফাঁসি হোক, তার সঙ্গে অভিষেকের মতো আরো যারা এই ঘটনায় জড়িত আছে তারও ফাঁসি হোক। করছেন না কেন? শুধু ডিবেট করে যাবেন, শুধু ডিবেট করে যাচ্ছে, এটা এক্সপেক্টেড নয়। আমি একটু আগে বলেছি, আপনি জানেন আইন ভালো করে, বিজয় মাল্যাকে কালকে দেশে ফেরানো গেল, ফাঁসি দেওয়া যাবে না। আর্থিক অপরাধ যাবজ্জীবন পর্যন্ত হয়তো যেতে পারে, কিন্তু ফাঁসি কোনোভাবেই হবে না। তাহলে এই ফাঁসি হওয়াটা কি ফ্রাস্ট্রেশন হতে পারে? ফ্রাস্ট্রেশন। আমি আইনজীবী হিসেবে বলছি না, আমি ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছি। চন্দনবাবু, আমি একটু আগে ক্ষুদিরাম বোসের সঙ্গে তুলনা করেছিলাম, তুলনা করিনি, আসলে বলতে চেয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও মনে মনে নিজের এই চুরি ছ্যাঁচড়ামির যে অভিযোগগুলো, চাকরি চুরির অভিযোগগুলো, সেগুলোকে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহের সঙ্গে সমান করে দেখেন? নাহলে ভাবেন কি করে যে তার জন্য একটা ফাঁসির মঞ্চ প্রস্তুত হবে, তিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়বেন? ইনি ভাবতেন কেন এরকম? এবং আমার প্রশ্ন ছিল ফাঁসি কথাটা কেন বলতেন? এই অপরাধে তো ফাঁসি হয় না, দোষী প্রমাণিত হলেও হয় না, হাসতে হাসতে জেলে যাবো বলতে পারতেন। এখন মণিশঙ্কর বাবু বলে ফেললেন এতক্ষণ পর। চন্দনবাবু, কাকতালীয়? একদম কাকতালীয় না, কারণ মণিশঙ্কর বাবু বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটা যদি পুরোটা পড়েন নিশ্চয়ই বুঝতে পারছেন মনে মনে যে সাহেব এখন স্ক্যানারের নিচে আছে। সাহেব আগে বলেছিল ডাকলে যাব না, এখন বলছে এক ডাকে অভিষেক যাবে। আজকে থেকেই প্রোগ্রাম চালু করেছে, এক ডাকে চলে যাবে। আর আগে কিরকম বাইরে বেরিয়ে এসে ফিল্মি হিরোর মতো ডায়লগ দিয়ে বেরিয়ে আসতো, ইডি অফিস থেকে বাংলার জনগণ শুনতো। গোলাম ধরা পড়ে গেছে, গোলামের গলার টেস্ট হয়ে গেছে, পড়ে আছে শুধু বিবি। আর এই বিবি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে।
বহুদিন আগে আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে অ্যাকাউন্ট ভাড়া করে বিভিন্ন জায়গায় টাকা রেখেছে বিদেশে, কাদের কাদের অ্যাকাউন্ট খবর নেবেন, ফলে বিবি ধরা পড়বে। ফলে এখন একটু মণিশঙ্কর বাবুদের কষ্ট হবে, কারণ সাহেব বিবি গোলাম সবকটা অপরাধ এক জায়গায় করলে আইন কি হবে জানি না, কিন্তু পশ্চিমবাংলার যে লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়েছিল এরা ফাঁসিই দেখতে চাইবে, এরা ফাঁসিই দেখতে চাইবে। আইন কি বলবে আমরা জানি না, আইনে কি লেখা আছে, কিন্তু লিটারালি এদের জীবন শেষ হয়ে গেছে, এরা পথে বসে গেছে লক্ষ লক্ষ ছেলে। সেই জন্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের সামনে গিয়ে যখন সেদিনকে বড় বড় ডায়লগ মারছিলেন, বড় বড় কথা বলছিলেন, সেদিনের কথাগুলো ভুলে গিয়ে কেন আজকে নিজের কণ্ঠ, যদি অভিষেক নিজেই স্বীকার করেন তার কণ্ঠ এটা, কাকুর কণ্ঠে অভিষেকের সঙ্গে ফোনের আলাপ আছে, এর আগে আমরা শুনেছি দীর্ঘদিন ধরে সিবিআই ইডি এই একই ব্যাপার নিয়ে ঘুরপাক খেয়েছে। কাকুর কণ্ঠের সঙ্গে এই কণ্ঠ মিললে অসুবিধা হচ্ছে, কাকুর কণ্ঠ মনে পড়ে না 15 লাখ টাকার নিচে অভিষেক নেয় না, তাহলে সেই কণ্ঠটা মিলে যাচ্ছে বলে ভয় পাচ্ছেন। দেখুন চন্দনবাবু, মণিশঙ্করবাবু এবং আমি ইনসিডেন্টালি এমন একটা লোকালিটিতে থাকি, পুরনো উদ্বাস্তু মানুষের বসবাস, অবশ্যই তাদের বংশধররা এখন অনেক বেশি সংখ্যায় থাকেন, কিন্তু মণিশঙ্করবাবু জানেন বারুইপুর, ক্যানিং বা আরও দূর দূর থেকে খুব সকালবেলা আমাদের বাড়িতে যে দিদিরা আসেন তারা অনেক সময় গায়ে জ্বর নিয়ে কাজ করতে আসে। কারণ এখন অনেক আধুনিকতার পর, অনেক ভাবনা চিন্তার পর অবশেষে এটুকুতে আমরা সবাই সম্মত হয়েছি ওদেরও ছুটির দরকার হয়, ফলে দিদিরা মাসে 4 দিন ছুটি পান, সপ্তাহে 1 দিন করে। তার বেশি ছুটি হলে অনেক বাড়িতে নাকি এখনও মাইনে কাটে, ফলে ওই জ্বর শরীরে দিদিদের ছুটি আসতে হয়। এইভাবে কাজ করে উপার্জিত যে টাকা, তার 4,000, 5,000, 6,000, 10,000 মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা, আমি ওই কাজের দিদিদের কথাটাই বারবার মনে আসে আমার, ওদের মুখগুলোই ভাসে। কারণ এমন 2জন দিদির টাকা আমি জানি যারা চিটফান্ডে খুইয়েছেন। এটা খোয়ানোর পর, এই টাকা খোয়ানোর পর তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? যা গেছে যা গেছে তা যাক, তা গেছে, যা গেছে তা যাক, যা গেছে তা গেছে। তোমরা সিগারেট খাও বেশি করে, ট্যাক্স নেবো। অধ্যাপক জন্টু বলাই। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, বলেছিলেন অমুক চোর তমুক চোর, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেছেন আমি চোর, কিন্তু বলেননি হাসতে হাসতে ফাঁসিতে চলে যাব। আমি আবার জিজ্ঞাসা করছি, একদম শেষ লগ্নে এসে আবার জিজ্ঞাসা করছি, বারবার এই ফাঁসি আর বারবার কণ্ঠস্বর চাইলেই পালিয়ে যাওয়া কেন? ফাঁসিটা কণ্ঠে হয় বলে না, এই যে এইটা জিজ্ঞাসা করছি, গলাতেই তো জড়ায় না। দেখো, এটা একটা মিশেল। 2009 সাল থেকে লিপস অ্যান্ড বাউন্সের সাথে অভিযোগ প্রমাণিত হয়েছে, যখন অভিষেকের বয়স ছিল মাত্র 18 বছর। হিসাব করো 2009, তাহলে 2018 বছর সদ্য সাবালক হওয়া একজন ছেলে রাজনীতিতে প্যারাশুটের মতো নামলো, উল্কার মতো যা উত্থান হলো, তাকে তো এই কৌশলটা নিতে হবে। অপরাধীদের তো একাধিক মাল্টি কৌশল থাকে, এই মাল্টি কৌশলেরই একটা পার্ট। সংবিধানে না থাকার পর তো একবার বিদায় দে মা, ঘুরে আসি, ফাঁসি ফাঁসি, অথচ হাসি হাসি সব কিছু করে নিল, আমার কণ্ঠটা, কুকিল কণ্ঠটা তিনি দিলেন না। সময় একেবারে শেষ। আমি জানি না প্রীতমরা আর কত কত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র পাবেন, বা তার নামে কোথায় কোথায় কত মামলা দায়ের হবে, সব মামলায় কণ্ঠস্বর লাগবে কিনা, কিন্তু আপাতত একটি মামলায় প্রয়োজন, আর তাতেই কিছুতেই কোটানকোট যুবরাজকে রাজি করানো যাচ্ছে না। তিনি বারবার এদোর ওদোর ঘুরে বেড়াচ্ছেন। এবার একটা কথা বলবো তোমার সবাই জন্য, দর্শকদের জন্য, আইনের শাসন 4 তারিখ থেকে প্রতিষ্ঠা হয়ে গেছে। আইনের শাসন চলবে, আইন মোতাবেক। ওনাকে কেন, ওনার মতো সব কাকু জেঠু বামা যারা আছেন ওই লিপস অ্যান্ড বাউন্সের, প্রত্যেককে আপনার কণ্ঠস্বর দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল যে এই টাকাগুলো ইডি বাজেয়াপ্ত করেছে, যারা বাজেয়াপ্ত করেছে তার থেকে ফেরত নেবে, এবং এই টাকাগুলো আবার নাগরিকদের ফেরত দেবে, এটা প্রধানমন্ত্রী বলেছিল, এবং সেইটা হবেও। একটা সংস্থার নাম প্রীতমের মুখে এলো একদম শেষ লগ্নে, আমি জানি না, তবে তদন্তকারীরা বলেছেন, বিভিন্ন সূত্র মারফত জেনেছি যে ওই সংস্থাটাও নাকি আদি ব্যবসা ছিল চিটফান্ড, মানে আমাদের কাজের দিদিদের কষ্ট করে জমিয়ে রাখা টাকার শেষ সঞ্চয়টুকু লুট করার যে কারবার ছিল রাজ্যে, যেটা চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যা গেছে তা গেছে। তবে আমরা চাই যা গেছে তা যেন কড়ায় গন্ডায় ফেরে। প্রয়োজন পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন অথবা যারা হন, যারা এই চুরির সঙ্গে যুক্ত, তাদের সকলের কাছ থেকে উসুল করে যেন ফেরে। তারপরে বাড়ির ভিতরে অ্যালুমিনিয়াম শিট লাগাবেন না প্ল্যাটিনামের, সে আপনাদের টাকা, আপনারা ঠিক করবেন, মানুষের টাকাটা ফেরত দিয়ে করবেন। যুক্তিযুদ্ধ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন টিভি।